রুমিন ফারহানা, আপনার কাছে আসি। জামাত সহ আরো কিছু রাজনৈতিক দল বলছে যে এই যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে আসলে এখন পর্যন্ত যে চলটা ছিল সরকারের, যে আলাদা আলাদা ভাবে রাজনৈতিক দলগুলো সংবাদ সম্মেলন করেছে, সরকারের তরফ থেকে প্রেস উইং আলাদাভাবে করেছে, সেটার ব্যত্যয় ঘটায় আসলে সরকারের নিরপেক্ষতা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনার কি মনে হয়? দেখুন, মাঠে যেহেতু এই মুহূর্তে আওয়ামী লীগ নাই, সুতরাং বিএনপির প্রধান প্রতিপক্ষ বা বিএনপির প্রতিদ্বন্দ্বী দল হিসেবে জামাতে ইসলামী এখন পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে মাঠে আছে। সুতরাং বিএনপি ব্যাপারে যে কোনো নেগেটিভ কথা বলা বা যে কোনো নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করা, সেটা জামাতের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যেই আসবে, সেটাতে খুব আশ্চর্য হবার কিছু নাই। তবে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে যেটা বুঝি, দেশের মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা ছিল, দেশের মানুষের মধ্যে অনিশ্চয়তা বোধ ছিল। আমি পলিটিক্যাল একজন কর্মী হিসেবে আমার মধ্যে অনিশ্চয়তা ছিল, কারণ আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। আমার একটা মানে প্ল্যান আছে, আমাকে সেই প্ল্যানটা সাজাতে হবে। নির্বাচন কবে এটা যদি আমরা না জানি, বা নির্বাচন কবের মধ্যে একটা মানে মোটা দাগে একটা টাইম ফ্রেম যদি আমাদের সামনে না থাকে, তাহলে কিন্তু আমি আমার নিজের প্ল্যানটাকে ঠিক করে গুছাতে পারি না। সুতরাং এটি একই সঙ্গে বাংলাদেশের আপামর সাধারণ মানুষের মধ্যে এক ধরনের স্বস্তির বার্তা দিয়েছে। এই যৌথ বিবৃতি বা ঘোষণা, যেটাই আপনি বলেন, এটা রাজনৈতিক দলগুলোর মধ্যে স্বস্তি দিয়েছে, এবং এটি রাজনৈতিক দলের যারা কর্মী সমর্থক আছে তাদের মধ্যেও স্বস্তি দিয়েছে। আপনি যদি লক্ষ্য করেন, আমাদের অর্থনীতিতে এক ধরনের মন্দা দীর্ঘ সময়, বিশ্বব্যাংক যেই প্রজেকশন দিচ্ছে 3.3, যেটা বাংলাদেশের ইতিহাসে সর্বকালের মধ্যে সবচেয়ে নিম্ন জিডিপি প্রবৃদ্ধি, বিনিয়োগ এক জায়গায় আটকে আছে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট সেটি নিম্নমুখী, ডলারের দাম অত্যন্ত মানে হাই। সেই কারণে দেখা যাচ্ছে অনেকে মনে করছে যে এই আনস্টেবল অস্থির সময়টাতে তারা কোনো কিছু নতুন করে শুরুও করতে চাচ্ছে না, দেশের ভেতরেও চাচ্ছে না, বাইরে থেকেও চাচ্ছে না। সো এই সকল কিছুর মানে একটা নিশ্চয়তা, একটা স্থিতিশীলতা আনবার জন্য এই মিটিংটা অত্যন্ত জরুরি ছিল। এবং আপনি দেখুন, মাসুদ কামাল যেটা বলছিলেন যে ডিসেম্বর কেন বিএনপি দাবি করেছিল, এখন পিছিয়ে ফেব্রুয়ারিতে কেন গেল, সেটার ব্যাখ্যা তিনি পাচ্ছেন। ডিসেম্বরে তো আমাদের নির্বাচনের একটা সংস্কৃতি সবসময় ছিল, এবং আমরা দেখেছি যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি কিন্তু ডিসেম্বর থেকে জুনের মধ্যে বলেছেন। সুতরাং ডিসেম্বর মাসটা ছিল প্রথম মাস, যেটা ওনার ওই জুন পর্যন্ত যে উনি একটা টাইম ফ্রেমের কথা বলেছেন, তার প্রথম মাসটাই ছিল ডিসেম্বর। সো বিএনপি বলেছে যে ওয়াই নট প্রথম মাসটাই, ডিসেম্বর নয় কেন? এবং আপনি যদি সকল দিক বিবেচনা করেন, আমাদের ওয়েদারের বিষয়টা আছে, ঝড় বৃষ্টির সময়, অতিরিক্ত গরমের সময় আমাদের পক্ষে সম্ভব না মানে মাঠে ময়দানে গিয়ে প্রচারণা চালানো, ভোটারদের পক্ষে সম্ভব না ঝড় বৃষ্টি মাথায় করে এসে সেন্টারে গিয়ে ভোট দেয়া। আবার আপনি দেখুন, এরপরে শুরু হয়ে যায় রমজানের সময়টা তো আমাদের নির্বাচনী প্রচারণার জন্য আইডিয়াল টাইম না। এরপরে পরীক্ষা, এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা। আপনি যদি পরপর মাসগুলো চিন্তা করতে থাকেন, ফেব্রুয়ারি পর মার্চ, এপ্রিল, মে, জুন, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, ঝড় বাদল বৃষ্টি, সবকিছুকে আপনি বিবেচনা নিলে দেখবেন আপনি আবারও 26-এর এন্ডে গিয়ে আপনাকে নির্বাচনের তারিখ ফিক্স করতে হচ্ছে। সো এত দীর্ঘ সময়ে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার থাকাটা কতটুকু স্বস্তির, সেই প্রশ্নও আছে। আমাদের বেশ কয়েকটা দেশের নিয়ে তো রিসার্চ হয়েছে, আমাদের সেই রিসার্চ উইং থেকে আমরা যেটা দেখলাম, 16টি দেশের উপরে একটা আমরা বের করেছি যে কোথায় কোথায় অন্তর্বর্তীকালীন সরকার কতদিন ছিল। 1 মাস 2 মাস থেকে শুরু করে এটা অন অ্যান অ্যাভারেজ 1 বছর 1.5 বছর পর্যন্ত এটা কন্টিনিউ করেছে। এবং দেখা গেছে 16টা দেশের গড় করে যে 10 মাস 2 সপ্তাহ, এটা হচ্ছে গড়ে একটা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকাল। সো আমার কাছে মনে হয়েছে যে এই সরকারটি তো নিজেরাই ডিসেম্বরের কথা বলেছে, সো সেখান থেকে দুই পক্ষই কিছুটা কম্প্রোমাইজ করে যদি ফেব্রুয়ারিতে হয় রমজানের আগে, ওইটাই একমাত্র শেষ সময়। 26-এর মানে যদি আপনি শেষের দিকে না করেন, তাহলে 26-এর শুরুতে, ফেব্রুয়ারিটাই শেষ সময় যখন আপনি নির্বাচনের তারিখ দিতে পারেন। আর দেশে ফিরে এসে সবার সাথে আলোচনা করে এই সিদ্ধান্তটা জানালে ভালো হতো, এটা যে বলা হচ্ছে সেটার ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, বিশেষ করে এনসিপি এবং জামাতে ইসলাম,
জামাত কিন্তু নিজেই কিছুদিন আগে বলেছে যে আগের মানে এই রমজান নেক্সট রমজানের আগে নির্বাচন তারা দেখতে চায়, বিভিন্ন সময় বিভিন্ন তারিখ বলে। তাদের বিরুদ্ধে বোধহয় সময় নিয়ে নয়, প্রক্রিয়াটা নিয়ে মানে তারা নেক্সট ডিসেম্বর মানে নেক্সট রমজানের আগে তারা ইলেকশন চেয়েছে। তো ঠিক রমজানের আগে ইলেকশন দেওয়া হয়েছে। ফেব্রুয়ারির কথা জামাতও বলেছে, ফেব্রুয়ারিতে ইলেকশন এসছে। তারা বলছেন যে এটা একটু এসে তাদের সাথে কথা বলে করলে ভালো। হ্যাঁ, মানে ভাতটা আমি এদিকে ঘুরিয়ে খেলে সুন্দর হতো, আমি সরাসরি খেয়েছি। দেখুন, সরাসরি খাওয়ার ব্যাপারে আমার যেটা ব্যাখ্যা সেটা হলো সরাসরি খাওয়ার বিনিময়ে আপনি দেশে একটা স্বস্তির পরিবেশ দ্রুত আনতে পেরেছেন। আপনি চিন্তা করেন সেই মানুষগুলোর কথা যারা সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না, যারা কোনো দলকে কখনো এই দলকে ভোট দেয়, কখনো ওই দলকে ভোট দেয়, সুইং ভোটার। তাদের মধ্যে এক ধরনের যে অনিশ্চয়তা আমি দেখেছি, তাদের মধ্যে এক ধরনের যে উৎকণ্ঠা আমি দেখেছি। এই বৈঠকটি এত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে এবং আমি দুজন মানে ব্যক্তির কথা একদম স্পেসিফিক্যালি বলতে চাই। একদিকে আমাদের চিফ অ্যাডভাইজার, তার যে আন্তরিকতা, তার যে হাস্যোজ্জ্বল মুখ আমরা দেখেছি। অন্যদিকে দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টির যিনি প্রধান, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার যে আন্তরিকতা এবং তার যেই হৃদ্যতা, হাস্যোজ্জ্বল মুখ আমরা দেখেছি, এটা পুরো বাংলাদেশে এক ধরনের আশার সঞ্চার করেছে। এখন পর্যন্ত এই গুম একটা বিষয়, জুলাই গণহত্যার বিচারের বিষয় সামনে রয়েছে, এছাড়াও সংস্কারের অন্যান্য বিষয় নিয়েও বিস্তর আলোচনা রয়েছে। বিএনপির তরফ থেকে আসলে কতটুকু সংস্কার আপনারা নির্বাচনের আগে দেখতে চান, কতটুকু আপনারা নির্বাচনের পরে করা উচিত বলে মনে করেন? আমাদের দল থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে নির্বাচন সংক্রান্ত একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করবার জন্য নির্বাচন কমিশন সহ অন্যান্য যে জায়গাগুলোতে সংস্কার করা দরকার সেগুলো দ্রুত সময়ের মধ্যে করে ফেলতে হবে এবং নির্বাচনের আগেই সেগুলো করে ফেলতে হবে। সো সেই দিক থেকে যদি আপনি চিন্তা করেন, নির্বাচন কমিশনের যে আইনগুলো আছে সেগুলো দেখা, আরপিওতে যদি কোনো জায়গায় সংশোধন সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন হয় সেটা করা, এবং একই সঙ্গে পুলিশ প্রশাসনের মধ্যে যেই সংস্কারগুলো সেগুলোকেও যদি নির্বাচনের আগে যেই অংশটুকু করা প্রয়োজন একটা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেটুকু করা, এটুকুই আমাদের প্রত্যাশা। সংবিধান সংস্কার নিয়ে অনেক আলাপ হয়েছে এবং সংবিধান সংস্কারের ব্যাপারে দলগুলো অনেক জায়গাতেই দেখা গেছে একমত হয়েছে, আবার বেশ কিছু জায়গাতে তারা দ্বিমত পোষণ করেছে। সো সেই জায়গাটা যতদিন পর্যন্ত পার্লামেন্ট গঠিত না হয় এবং 2/3 পার্লামেন্টেরিয়ান একমত না হয়, সেই জায়গাগুলোতে তো আসলে সংবিধানের পরিবর্তন আনাটা এই মুহূর্তে সম্ভব নয়। জুলাই চার্টারের ব্যাপারে যেটা ফয়েজ ভাইও বললেন, দলগুলো মোটামুটি একমত হয়েছে। দফায় দফায় সরকারের সঙ্গে দলগুলোর বৈঠক হয়েছে, দলগুলোর নিজেদের মধ্যে মত বিনিময়ের সুযোগ ছিল। সো সকল কিছুর বিবেচনায় জুলাইয়ে সনদটা জুলাইতেই সম্ভবত হতে যাচ্ছে। সো তারপরে আসলে এনসিপির একটা দাবি ছিল যে জুলাই সনদের পরে নির্বাচনটাও ফেব্রুয়ারিতে, সেটাও জুলাই সনদের অনেক পরে। সো আমার মনে হয় না যে এই মুহূর্তে, অ্যাটলিস্ট আমি সাদা চোখে যেটুকু দেখতে পাই, রাজনীতির মাঠটা অনেকটাই স্থিতিশীল। রাজনৈতিক দলগুলোর মধ্যে আমি মনে করি এই মুহূর্তে প্রাইম কনসার্ন হওয়া উচিত নির্বাচন। যারা নির্বাচন করতে চায় তাদের আসলে এই মুহূর্তে হাতে আছে 8 মাস, অন্য কোনো চিন্তা আসলে এই মুহূর্তে করবার সময় নাই। কিন্তু লন্ডন বৈঠকের পরে যে যৌথ সংবাদ সম্মেলন, সেখানে সংস্কার এবং জুলাই গণহত্যার বিচারের ব্যাপারে একটা যৌক্তিক অগ্রগতির কথা বলা হচ্ছে, সেটা আসলে বিএনপির বিবেচনায় কি? দেখুন, আমরা বিচারের ব্যাপারে এটা আমরা যারা বাংলাদেশে বাস করি, বাংলাদেশের নাগরিক, বিশেষ করে আমি এবং আপনি, আমরা ওতপ্রোতভাবে বিচার অঙ্গনের সঙ্গে যুক্ত। একটা মামলার জন্ম থেকে শুরু করে একটা মামলার শেষ হওয়া পর্যন্ত এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। দেখুন মনসুর, আসলে আপনি বিচারের অগ্রগতি বলতে কোনটাকে ধরবেন? আপনি কি এফআইআর দায়েরকে বোঝাবেন, চার্জশিটকে বোঝাবেন, নিম্ন আদালতের রায় বোঝাবেন, উচ্চ আদালত বোঝাবেন, অ্যাপেলেট ডিভিশনে যাবেন, রিভিউ পিটিশন পর্যন্ত চিন্তা করবেন? কত দূর আপনি আসলে ভাববেন? সো বিচারটা আমরা আশা করব দ্রুততম সময়ের মধ্যে, যেটা রিজনেবল। যৌথ সংবাদ সম্মেলন তো একটা কোনো সমঝোতার ভিত্তিতেই হয়েছে, সেখানে আসলে আপনাদের অবস্থানটা কি? আপনারা আসলে কোন বিবেচনায় এই শর্তটা মানছেন? দেখুন, আমরা যেটা বলেছি যে বিএনপি এই 15 বছরের সবচেয়ে বড় ভিকটিম। এটা কিন্তু আজকে ফয়েজ ভাইও একই কথা বললেন যে বিএনপির মতন নির্যাতিত আর কোনো পলিটিক্যাল পার্টি হয় নাই, এবং বিএনপি নির্যাতিত হয়েছেই আওয়ামী লীগের
দুঃশাসনের দ্বারাই। বিএনপির চেয়ারপারসন, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, মহাসচিব, একেবারে তৃণমূলের যেই ওয়ার্ড কমিটির যেই সদস্য, একই রকম অবস্থায় প্রত্যেককে ফেলা হয়েছে। সো বিচারের ব্যাপারে আমার মনে হয় বিএনপির চেয়ে বেশি সক্রিয় আর কারো পক্ষে হওয়া সম্ভব না। বিএনপি সক্রিয় হবে, তবে একই সঙ্গে আমি আশা করব এবং আমি বিশ্বাস করি বিচারটা নিউট্রালি এবং যার যা অপরাধ সেই অনুযায়ী বিচার হবে। আমরা যেমন মানে এই সরকারের মানে আওয়ামী লীগের পতনের পর গণহারে হত্যা মামলা হতে দেখেছি, আমরা দেখেছি আইনজীবীদের অনেক সময় বাধা দেওয়া হয়েছে মামলা লড়তে। এই বিষয়গুলো না দিন শেষে আওয়ামী লীগকেই শক্তিশালী করবে, দিন শেষে আওয়ামী লীগের মামলাগুলোকেই জনগণের চোখে হালকা করে দিবে। সো আমার মনে হয় সরকারি যেই থাকুক, যেই আসুক, তারা বিষয়গুলো বিবেচনায় নিয়েই যাতে একটা ফেয়ার ট্রায়াল হয়। আওয়ামী লীগ যে অপরাধ করেছে মঞ্জুর, তাতে একটা ফেয়ার ট্রায়াল যথেষ্ট। তাদের টপ লিডারশিপ থেকে শুরু করে তাদের একেবারে কর্মী লেভেলের প্রত্যেককে বিচারের আওতায় আনবার জন্য, এটার জন্য তাদের মানে ম্যাস পিপলের কাছে কোন রকম সিম্প্যাথি তারা পায়, এইরকম ঘটনা না ঘটালেও আমার মনে হয় ভালো হয়। এর পাশাপাশি আগে যে 3টি নির্বাচন নিয়ে তদন্তের কথা বলা হচ্ছে, সেটার ব্যাপারে আপনি কি ভাবছেন? গত যে 3টি 14, 18 এবং 24-এর নির্বাচন, এই 3টি নির্বাচনে নির্বাচন কমিশনে যারা ছিল তারা হচ্ছে প্রাইম রেসপন্সিবল। তাদেরকে প্রত্যেককে নির্বাচন কমিশনের 5 জন করে কমিশনার সহ যারা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রত্যেককে বিচারের আওতায় আনা উচিত। একই সঙ্গে সেই সময় যারা মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করেছে, সেটা ওসি থেকে শুরু করে ইউনো থেকে শুরু করে যারা মাঠ পর্যায়ে এই 3টা নির্বাচনে দায়িত্ব পালন করছে, তাদেরকেও বিচারের আওতায় আনা উচিত। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা অবাক হয়ে দেখেছি আমাদের বিচার বিভাগ, আমি তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এটা আমি বলছি না, বাট আমি জাস্ট মনে করিয়ে দিচ্ছি যে বিচার বিভাগ 3টা নির্বাচন এরকম হয়ে গেল, সুমোটো একটা রুল ইস্যু হলো না কোনো বেঞ্চ থেকে যে এইরকম কারচুপিপূর্ণ নির্বাচন হয়েছে, সরকার যেন জবাব দেয়, নির্বাচন কমিশন যেন জবাব দেয়। সুমোটো একটা রুল কি হতে পারতো না? আমি আপনার কাছে অ্যাডভাইস চাইছি মনসুর, অ্যাজ এ লয়ার, হোয়াট ডু ইউ থিঙ্ক? একটা সুমোটো রুল কি আমরা পেতে পারতাম না? কিন্তু এই যে দায়িত্ব যারা নিয়েছিলেন এই নির্বাচনের সময়, সেখানে তো একেবারে প্রিজাইডিং কর্মকর্তা পর্যন্ত আছেন যারা বিভিন্ন স্কুলের শিক্ষক বা অন্যান্য ব্যাংকে চাকরি করেন। আপনি কি তাদের উপরেও একই পরিমাণ দায় দিচ্ছেন? না, তারা অর্ডারটা এক্সিকিউট করেছে, কিন্তু ওই যে আমি বলেছি অর্ডার এসছে একদম টপ থেকে, টপ এবং যারা ডিসিশন মেকিং এ ছিল তাদের কাছ থেকে। সো তাদেরকে তো, তারা তো অলরেডি হত্যা মামলার আসামি এবং তাদের নির্দেশেই এই গণহত্যা চালানো হয়েছে। সো তাদের বিরুদ্ধে সেই মামলা যেমন চলবে, একই সঙ্গে নির্বাচন কারচুপি করা, নির্বাচনে কারচুপি করার নির্দেশ দেয়া এবং প্রত্যেকটা এমপি যার যার এলাকায় তার মতো করে সাজিয়ে নিয়েছে, তার মতো করে মানে কারচুপি করেছে। সো আমার মনে হয় না যে এই 3টা নির্বাচনে যারা সরকার পক্ষ থেকে এমপি হয়েছে, সরকারি দল থেকে এমপি হয়েছে, তাদের কেউ বিচারের আওতার বাইরে থাকবে। জি জি, ধন্যবাদ। রুহিন ফারহানা যদি আর কিছু যোগ করার থাকে। না, আমি মনে করি যে আমরা একটা অ্যাটলিস্ট একটা কনসেনসাসে এসেছি সকলেই, সরকার এবং পলিটিক্যাল পার্টিগুলো। আমরা আগামী 8 মাসের মধ্যে একটি নির্বাচন প্রত্যাশা করছি এবং আমরা আশা করব যে পলিটিক্যাল পার্টিগুলো সরকারকে সহযোগিতা করবে, সো দ্যাট আমরা একটা ভালো নির্বাচন, মোটা দাগে একটা সুষ্ঠু নির্বাচন আমরা আগামীতে পাই। আমাদের নানান রকম চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে, গত 7-8 মাস 9 মাস আমাদের চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আগের সরকারে যারা ছিল তারা অর্থনীতিকে খালি করে দিয়ে গেছে, তারা প্রতিটা সেক্টরে এমনভাবে নিজেদের মানুষকে সেট করেছে যে হাসিনার সঙ্গে সঙ্গে বাইতুল মোকাররমের খতিবও পালাই গেছে। সো এইরকম একটা অবস্থা থেকে নানান চ্যালেঞ্জের মধ্যে দিয়ে বাংলাদেশ গত 1 বছর বা তার একটু কিছু কম সময় আমরা পার করেছি। আশা করব যে নির্বাচনের পরে অনেকটাই স্থিতিশীলতা ফিরে আসবে, আইন শৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হবে। তবে একটা কথা আমরা এখন থেকেই বলতে চাই যে মিরাকল কোনো মানে রাত থেকে দিন হয়ে যাওয়া বা সাদা হঠাৎ কালো হয়ে যাওয়া, কালো হঠাৎ সাদা হয়ে যাওয়া, এরকম ড্রাস্টিক মানে প্রত্যাশা যদি কারো থাকে, সেটা বোধহয় পূরণ হবে না। আমাদের সময় লাগবে, যারাই সরকারে আসুক আগামীতে
আমরা যেই জায়গাগুলো, বাংলাদেশকে যেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে গত 15 বছর ধরে, সেখান থেকে উঠে দাঁড়াতে, সেখান থেকে সামনে এগোতে আমাদের সময় লাগবে। বিএনপির তরফ থেকে তো জাতীয় সরকারের কথা বলা হচ্ছিল নির্বাচন পরবর্তী সময়, সেটা কি এখন আপনারা ভাবছেন? নিশ্চয়ই, নিশ্চয়ই। এটা বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি রেইনবো নেশনের কথা বলেছেন, তিনি সকলকে নিয়ে আগামীর বাংলাদেশ গঠনের কথা বলেছেন। এবং আপনি দেখুন, বাংলাদেশটা যেই জায়গায়, যে বিভাজনের মধ্যে পড়ে গিয়েছিল এবং ভীষণ রকম ভাবে প্রতিটা জায়গায় হয় তুমি আমার বন্ধু, নয় তুমি আমার শত্রু, এইরকম একটা অবস্থা তৈরি করা এবং গ্রে এরিয়া বলতে যে কিছু থাকবে, এইটা পুরোপুরি মুছে দেওয়ার যে চেষ্টা, সেই জায়গা থেকে আপনারা যদি উত্তরণ ঘটাতে চাই, আমাদের জাতীয় ঐক্য ছাড়া আর কোনো বিকল্প নাই।